বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। হঠাৎ আবারও জরুরি বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান, দিন পড়ল ইউনূসের। বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, তবে কি এবার পদত্যাগ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব কোন উদ্দেশ্যে ভারতে আসছেন সজীব ওয়াজেদ জয়। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রফেসর ইউনূস এখন কি করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতো পার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনো স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলার সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ডক্টর ইউনূস। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরে যথাযথ প্রমাণ করার চেষ্টা করেছেন, যদিও তিনি স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেননি। রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা করেছে। কেবলমাত্র জামায়াতে ইসলামী এক রহস্যজনক আচরণ করেছে। আখেরে সেনাপ্রধান বলে দিয়েছেন, এটা হবে জাতির জন্য আত্মঘাতী। সেনাবাহিনী করিডোর মানবে না, তার ভাষায় কোনো করিডোর নয়। যদিও প্রায় একই সময় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, তারা করিডোর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না। এটা ছিল এক হাস্যকর আওয়াজ, কারণ তিনি একাধিকবার বলেছেন, এ নিয়ে কে কি বলল তাতে যায় আসে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো স্বেচ্ছার হয়েছে এই ব্যাপারে। এতদিন তারা প্রফেসর ইউনূসের পক্ষে গান গাইছিল। মপতন্ত্র নিয়েও সেনাপ্রধান কথা বলেছেন। 5 আগস্টের পর এটা ছিল মস্ত বড় এক চ্যালেঞ্জ। দেশের আনাচে কানাচে পর্যন্ত মপতন্ত্রের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কাবু হয়ে পড়েছিল। মানুষ ছিল আতঙ্কিত। পুলিশের অনুপস্থিতিতে মপকারীরা আইনের শাসনকে তোয়াক্কা করেননি। সেনাপ্রধান এ প্রসঙ্গে বলেছেন, এখন থেকে এগুলো আর সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি? প্রফেসর ইউনূসই বা কী সিদ্ধান্ত নেবেন? বলা বলি হচ্ছে, হয় তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, নতুবা ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন। অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করে কেবলা বদল করতে পারেন। এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্ত ঘোষণা করে দিয়ে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন। তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নয় সম্ভব। তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন, তাহলে সমূহ বিপদ, কারণ বল এখন তার কোর্টে নেই। জেনারেল ওয়াকার জনগণের কাছে ঠেলে দিয়েছেন। তিনি গোড়া থেকেই বলে আসছিলেন, 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষমতালোভী কিছু উপদেষ্টা এ নিয়ে নোংরা খেলা খেলেছেন। তাদের একমাত্র পুঁজি ছিল ছাত্র কিংবা নবগঠিত এনসিপি। একটি উগ্রবাদী গোষ্ঠীও সমর্থন দিয়ে যাচ্ছিল। প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের কেউ কেউ এমন মত দিচ্ছিলেন, আওয়ামী লীগ গেছে, বিএনপি হয়ে যাবে। এটা কি সম্ভব? অনেকটাই আকাশ কুসুম কল্পনা। বিএনপির তরফে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা খুবই স্পষ্ট। ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। তারা এই সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা এ নিয়ে কড়া বার্তা দিয়েছে।
যতই সমালোচনা হোক, প্রফেসর মোহাম্মদ ইউনূস জেনারেল ওয়াকার এই সময়ে যার যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সেনাবাহিনী না থাকলে মাঠ পরিস্থিতি অনেক আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। আবার আন্তর্জাতিক ইমেজ দিয়ে প্রফেসর ইউনূস লাইনচ্যুত ট্রেনকে লাইনে তুলেছেন। ক্ষমতা লিপ্সা আর উপদেষ্টাদের আত্মঘাতী কূটচাল দেশের পরিস্থিতি নাজুক করেছে। তারা দেশের নামও বদলানোর পরিকল্পনায় বিভোর ছিল। ভাবা যায় উপদেষ্টা পরিষদ বিতর্কিত হয়ে গেছে। এনসিপির দাবি তুলেছেন অন্তত ৩ জন উপদেষ্টাকে এখনই পদত্যাগ করতে হবে। এর মধ্যে রয়েছেন ডক্টর সালেউদ্দিন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুল। তাদের বাসায় এরা সবাই বিএনপির সমর্থক, অথচ অভ্যুত্থানে আসিফ নজরুলই ছিলেন সামনের কাতারে এক কৌশল যোদ্ধা। বিএনপি বলছে সরকারের ভিতরে এনসিপির যে 2 জন উপদেষ্টা রয়েছেন তাদেরকে পদত্যাগ করতে হবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে নিরপেক্ষতার স্বার্থে পদত্যাগ করতে হবে। আরও 3 উপদেষ্টা আছেন, তারা এখনও মুখ লুকাচ্ছেন। এর মধ্যে একজন আছেন পারিবারিক বিএনপির সমর্থক, হালে তিনি রং বদলিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে একটি সরকার নির্বাচন পরিচালনা করবে, অস্বস্তি নিয়ে কি প্রফেসর ইউনূস দায়িত্ব পালন করতে পারবেন? রাজনীতির পণ্ডিতরা বলছে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। ইউনূসকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাকে যারা মসনদে বসিয়েছিলেন তারাই বা কী করবেন? এই প্রশ্নের হিসাব মেলাতে আরও কদিন সময় লাগবে। যাই হোক, এখনও যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, নির্বাচনের দিকে না যায়, তাহলে পরাজিত শক্তি আবারও দৃশ্যপটে হাজির হতে পারে। পাল্টে যেতে পারে পরিস্থিতি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এমনটাই হবে, এতে কোনো সন্দেহ নেই। অবস্থা এখন এমনই, হয় ভালোর দিকে যাবে, না হয় জাতিগত বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে, যা আমরা কেউ চাই না। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। হঠাৎ আবারও জরুরি বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান, দিন পড়ল ইউনূসের। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এমনিতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একাধিক কর্মকাণ্ডে ক্ষিপ্ত ওপার বাংলার জনগণ। সেই তালিকায় বহু আগেই নাম জুড়েছিল পদ্মাপাড়ের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। ইউনূসের সাম্প্রতিক সিদ্ধান্তগুলিতে জামানদের যথেষ্ট অসন্তোষ তা বোঝা গিয়েছে নানান বক্তব্যের মধ্য দিয়ে। এছাড়াও ওপার বাংলায় চীনের অংশগ্রহণ একেবারেই পছন্দ করতেন না তিনি। এমতো অবস্থায় কি বাংলাদেশের ক্ষমতা চলে যেতে পারে সেনাবাহিনীর হাতে? অনেকেই যখন এই প্রশ্ন তুলেছেন, ঠিক সেই আবহে আচমকা জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে কি ইউনূস শেষ? হঠাৎ কেন জরুরি ভিত্তিতে বৈঠক? বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ইউনূসের নানা সিদ্ধান্তে অসন্তোষ জামান হঠাৎই জরুরি বৈঠক ডেকেছেন। জানা যাচ্ছে ওই বৈঠকের মাধ্যমে তিনি আগামী দিনের ব্লুপ্রিন্ট তৈরি করে রাখতে চান। ওপার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, জামান নাকি চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের ঘোষণা করুক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রিপোর্ট বলছে, বাংলাদেশের শান্তিতে নোবেলজয়ী শাসন শুরু হতেই বিভিন্ন পরাশক্তির আধিপত্য বেড়েছে ওপার বাংলায়, যা একেবারেই ভালো চোখে নিচ্ছে না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বেশ কিছু রিপোর্ট দাবি করেছে, ইউনূসকে যে বিদেশি শক্তিগুলি হাতের পুতুল বানিয়েছে তা বুঝতে পেরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর সেজন্যই হঠাৎই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন তিনি। মনে করা হচ্ছে ওই বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির পরিকল্পনার পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। কোন উদ্দেশ্যে ভারতে আসছেন সজীব ওয়াজেদ জয়? চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, তাও আবার এমন সময় যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সারা জীবন দেশপ্রেমের বলি আওড়ানো হাসিনা তো গত বছরের 5 আগস্টে দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন, আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এবার জয় আসতে যাচ্ছেন ভারতে তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, এমনটি জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে। এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা যাচ্ছে
জয়ের ভারত সফরে চাঞ্চল্যকর কিছু কারণ। বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়েই ভারতে আসতে যাচ্ছেন জয়, এমনটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত 9 মাসের মাথায় এবারই প্রথম দেখা হবে মা ছেলের। বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টায় মা ছেলের মধ্যে হবে গোপন সলা পরামর্শ। সেখানে উপস্থিত থাকবেন হাসিনা কন্যা পুতুলও। শুধু তাই নয়, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি মন্ত্রীদের মিলন মেলা হতে যাচ্ছে দিল্লি, এমনটি জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে। এছাড়াও এতে অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী এ বছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। 2024-এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না বিগত 16 বছর হাসিনার নেতৃত্বে দেশকে চুষে খাওয়া আওয়ামী লীগ। আর এতেই যেন এখন ফসকা পড়েছে হাসিনার শরীরে। এই ফ্যাসিস্ট 2024-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিগত 16 বছর দেশে যে হত্যা ও গুমের রাজনীতির প্রতিষ্ঠা করেছিল, তার জন্য একবারও অনুতপ্ত হননি বা ক্ষমা চাননি, বরং বারবার ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা কূটচালে ব্যস্ত ছিলেন। আর এখন কট্টর ইসলাম বিদ্বেষী মোদির দেশে বসেই নয়া ষড়যন্ত্রের পায়তারা করছেন শেখ হাসিনা। তার প্রধান টার্গেট বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। ইদানিং আবার মাঝে মধ্যে রাজধানীতে দেখা মেলে স্বৈরাচার হাসিনার দোসরদের, যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেপ্তার হয়েছেন। হাসিনার দোসররা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছেন দেশকে অস্থিতিশীল করার, কিন্তু তাতে সফলতা পায়নি কোনোভাবেই। এবার মাসলের নতুন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত ছাত্র জনতা। হাসিনা বোধহয় ভুলে গেছে জুলাই অভ্যুত্থান, আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে 24 ফিরে আসবে বারবার।